কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে, চলে সব উল্টো পথে উল্টো রথে উল্টো বেশে। সোজা পথ পড়ে পায়ে সোজা পথে কেউ চলে না, বাঁকা পথ জ্যাম হরদম জমজমাট ভিড় কমে না। এদিকে ধর্ম 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 নিয়ে চলছে বামাল, ধর্মকে তো আজ করে সব সালারাই সাদা বালাল। চলে সব উল্টো পথে উল্টো পথে উল্টো বেশে, কোনো সোজা পথ পড়ে পায়ে সোজা পথে কেউ চলে না, বাঁকা পথ জ্যাম হরদম জমজমাট ভিড় কমে না। কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে, কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে। কোন জায়গাটা ওই লাইনটা বল, যে জায়গাটাতে ঘুরে পাস না তারপরটা। আর পারে না। এদিকে ধর্ম 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 নিয়ে চলছে বাওয়াল, ধর্মকে তোয়াজ করে সব সালারাই সাদা বা লাল। বলে দিয়েছি কবে এই সমস্ত কথা। কি করে নচিকেতা বুঝলেন যে এটাই আমাদের সবচেয়ে বড় সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিপদ হবে? ধর্মের বাঘ। অ্যাকচুয়ালি মানুষের মধ্যে, মানুষ তো বেসিক্যালি বোকা। মানুষকে ভাত না দিলেও চলবে, খেতে পাচ্ছে না মরে যাবে। বাসস্থান না দিলেও চলবে, শিক্ষা না দিলেও চলবে, স্বাস্থ্য না দিলেও চলবে। একটা জিনিস যদি ওর মাথায় ঢুকিয়ে দেওয়া যায়, তুমি ধর্মচ্যুত হচ্ছ। ও শালা নিজেও জানে না ওর ধর্ম কি, ও নিজেও জানে না। কিন্তু মানুষ কিন্তু চিরকাল বোকা থাকে না। না না, মানুষ চিরকালই বোকা থাকে। আমি এই জায়গাটাতে খুব কি বলবো, মানে আজ মানুষ কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে। যদি দাঁড়ায় খুব 2011 সালে মানুষ কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল। হ্যাঁ, সেটা তো, সে তো আমার নিজের চোখে দেখা। ভাবছিলাম আর কি, যে আমার মনে হয়েছিল একবার যে 34 বছর আমি বোধহয় আর সিপিআইএম মুক্ত কোনোদিন হতে পারে বাংলা দেখতে পাবো না। বুড়ো হয়ে যাবো, মরে যাবো, দাঁত পড়ে যাবে। কিন্তু দেখলাম তো মানুষ এবারেও মনে হচ্ছে, এবারেও আবার ওই ফিলিংটাই হচ্ছে যে এইবার বোধহয় এই ধর্ম নিয়ে ব্যবসা করা একটা রাজনৈতিক দল, দল বলবো কি করে, এটা বেসিক্যালি দলও নয়, কিছু পুঁজিপতি, এই যে যাদের আমরা সামনে দেখতে পাচ্ছি ভোটে দাঁড়াচ্ছে, বক্তৃতা দিচ্ছে, এরা তো বেসিক্যালি দারোয়ান, ওই বলে না যে বেসিক্যালি চৌকিদার। অ্যাকচুয়ালি এই যে ডায়লগ দিচ্ছে, এই যে ভাষণ দিচ্ছে, সমস্ত ভাষণ লিখিয়ে দেওয়া, অন্য লোক লেখে, কোটি কোটি টাকা নিয়ে তারা বসে বসে ওই স্ক্রিপ্ট তৈরি করে। হ্যাঁ, সেই স্ক্রিপ্ট বলেন উনি আর কি। দেশটা তো এখনো গুজরাট হয়ে যায়নি। প্লিজ ওই গানটা। তুমি আসবে বলে, হ্যালো, তুমি আসবে বলেই সন্ত্রাসবাদী গুটিয়ে নিয়েছে থাবা। তুমি আসবে বলেই জ্যোতিষ ছেড়েছে কত না ভণ্ড বাবা। তুমি আসবে বলে, তুমি আসবে বলেই আমার দ্বিধারা উত্তর খুঁজে পাইনি। তুমি আসবে বলে এই দেশটা এখনো গুজরাটে হয়ে যায়নি। নচিকেতা কি বলে গেছে? একটা বাঙালি গায়কের মুখে শুনেছেন যে দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি? তখন কিন্তু বেসিক্যালি তৃণমূল কংগ্রেস আসেনি, তখন কিন্তু আমি চটিচাটা হইনি, তখন কিন্তু মমতা ব্যানার্জি আসেননি, বুঝেছেন? এটা কিন্তু সেই গুজরাট গোধরা কাণ্ড থেকে শুরু করে এই রায়াট, গুজরাট রায়াট যে সালে তৈরি হয়েছে, সেই সময় তৈরি করা গান, বুঝেছেন? আমি কিন্তু চটিচাটা নই। আসলে আপনার শিক্ষা দীক্ষার অভাব আছে। আপনি তাড়াতাড়ি আর কি, হ্যাঁ, একটা লোককে নিজের লেভেলে নিয়ে আসার চেষ্টা করেন। আসলে চটি তো আপনারাই চাটেন। 93-তে এই গানটা লিখেছিলাম। ওই ধর্মের বাঘ হেসে আবার উঠোনে এসে আশ্রয় চেয়ে যায় মানুষের কাছে, তাই ভয় আছে
বাঙালি এই গান শুনে আমাকে নচিকেতা বানিয়েছে। কোন বাঙালি? কোন বাঙালি? আপামর বাঙালি। তার মধ্যে বিচ্ছিন্ন কিছু বাঙালি এখন যদি ওই ধর্মের বাঘের পিঠে চড়ে বসার চেষ্টা করেন, তাহলে যারা নচিকেতার গান শুনে বড় হয়েছে বা নচিকেতার গান শুনে যারা হাততালি দিয়েছিলেন, তারা কোথায় যাবে? তারা আপনাদের গ্রহণ করবে মনে হয়? আবার যখন আমি গেছি, দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি, প্রত্যেকটা প্রেক্ষাগৃহে ওই গৃহে ওখানে হাততালি পড়ে। মিথ্যা কথা বলে লাভ নেই। আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের বাংলা, এখানে রবীন্দ্রনাথ জন্মেছে, বুঝছেন, এখানে নজরুল জন্মেছে। এখানে ধর্মের রাজনীতি করে কোনো লাভ নেই, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। মিথ্যা কথা বলছেন বাকি যেগুলো যে লোকগুলো আপনারা প্লান্ট করেছেন, সেই সমস্ত লোকগুলোকে টাকা দিয়ে মিথ্যা কথা বলে বোঝাচ্ছেন যে হিন্দু মুসলমান আলাদা। আমাদের এখানে হিন্দু মুসলমান বলে কোনো শব্দ নেই। আমরা এখানে মানুষ হিসেবে বাঁচি। আমি বলে বলে গাইবো, চল ধর। हो तेरा प्यार खुदा होना मुझसे जुदा, तू है या है मुसलमान, ओ मेरी जान है तू, मेरा ही है तू, मेरी जान है तू, मेरा ईमान है तू, हो तेरा प्यार मेरी जान है तू, मेरा ईमान है तू, मेरी जान है तू, मेरा ईमान है तू। আমি এত ভালো মানে আমি তো হিন্দু, মানে যদি বলেন আর কি, আমার বাবার টাইটেল তো চক্রবর্তী, ব্রাহ্মণ। আমি এত মানে আমার মধ্যে এগুলো নেই। কেন নেই? আসলে এইটা নিয়ে ওরা লড়াই করে যাচ্ছে। এইবার এদেরকে সমর্থন যারা করছে, তারাও কিন্তু নচিকেতার গান শুনে হাততালি দিয়েছিল। তার মানে এরা না বুঝে হাততালি দিয়েছিল। যখন আমি বলেছিলাম ধর্মের বাবা, ধর্মকে তোয়াজ করে সব সালারাই সাদা বালাল, যখন বলছে উল্টো রাজার দেশের গানে, উল্টো রাজা ধর কোনো এক উল্টো রাজা, উল্টো বুঝলি প্রজার দেশে, চলে সব উল্টো পথে, উল্টো পথে, উল্টো পথে, কোনো সোজা পথ পড়ে পায়ে সোজা পথে কেউ চলে না, বাঘা পথ জ্যাম হরদম জমজমাট, ভিড় কমে না। কোনো এক উল্টো রাজা, উল্টো বুঝলি প্রজার দেশে, কোনো এক উল্টো রাজা, উল্টো বুঝলি প্রজার দেশে। কোন জায়গাটা ওই লাইনটা বল, যে জায়গাটাতে না, তারপরটা এদিকে ধর্ম 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 নিয়ে চলছে বাওয়াল, ধর্মকে তোয়াজ করে সব সালারাই সাদা বা লাল। ইভ্যালুয়েশন হয়নি। নচিকেতার যে মূল্যায়নের প্রয়োজন ছিল, একাডেমিক মূল্যায়ন, সেই মূল্যায়ন এখনো হয়নি। প্রতিটি স্তরে আলাদা আলাদা করে এই মূল্যায়নের প্রয়োজন আছে। যেমন আমি মনে করি রাজশ্রী গান একটা অন্য স্বপ্ন দেখায়। রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়, রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সময়। অ্যাকচুয়ালি এই গানটা যে গাওয়া হচ্ছে, এই গানটা তুমি করবে না আমি করবো? তুমি করো, তুমি তো আমার অল্টার ইগো। আমি ধরে নেবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি ধরিয়ে দিই, তাহলে তুমি তারপরে। হ্যাঁ, ইয়েস। একজন সৃষ্টির স্রষ্টা সবকিছু নিজে বলে না। পিকাসো, গুয়ের্নিকা আমি কিছুদিন আগে দেখতে গিয়েছিলাম মাদ্রিদে। এই গুয়ের্নিকা নিয়ে একটা দুরন্ত কথা আছে। উনি ছবিটা গেছেন, মানে ওই গৃহযুদ্ধ নিয়ে। তো এবার একজন নাজি এসছে ছবিটা দেখতে, নাজি অফিসার। ওই গুয়ের্নিকা ছবিটা দেখে বলছে, পিকাসোকে বলছে, এটা আপনি করেছেন? বলছে না, এটা আপনারা করেছেন। তো এই যে মৃত্যু বিশৃঙ্খল,
এই যে মৃত্যু কি বলবো, মানে মৃত্যু মহাসভা, যে মানুষ মরছে যেভাবে, বলছে আপনি করেছেন এই ছবিটা, মানে আপনি এঁকেছেন, জিজ্ঞেস করছে আপনি করেছেন, যে না না আপনারা করেছেন। তো শিল্পী তাই করে, শিল্পী বলে না, শিল্পী করে দেখিয়ে দেয়। রাজশ্রীর মতো গান, দুটি গানে আমি দেখেছি, এটা খুব ইম্পর্টেন্ট গান, একটা হচ্ছে নীলাঞ্জনা 3 আর একটা রাজশ্রী। এই দুটি গান কিন্তু আসলে ভয়ঙ্কর প্রতিবাদের গান। আপনারা অ্যাপারেন্ট গানটাকে দেখে ভুলে যাবেন না, গানটার ব্যাখ্যায় যান। রবীন্দ্রনাথের গানের যেমন ব্যাখ্যায় যান, নচিকেতার গানেরও ব্যাখ্যায় যান। আজ আমার কথাটা শুনে আপনারা বিদ্রুপ করছেন যে রবীন্দ্রনাথের গানের সঙ্গে নচিকেতার গানের তুলনা করছে। হ্যাঁ করছি, তুলনা করছি না। রবীন্দ্রনাথের গান যেমন 50 বছর পরে ব্যাখ্যা শুরু হয়েছে, না রবীন্দ্রনাথের গানের কি সত্যি ব্যাখ্যা হয়েছে? না কিছু হচ্ছে, কিছু হচ্ছে, একাডেমিশিয়ানরা কিছু করছেন, তেমনি তোমার গানের ব্যাখ্যা শুরু হবে, আমি বলে দিচ্ছি 50 বছর পরে। আমরা সূচনা করে দিয়ে গেলাম, আমরা কেবল সূচনা করি। রাজশ্রী আসলে একটা ফ্যান্টাসির গল্প, যে পৃথিবীকে নচিকেতা দেখতে চায়, যে বিভ্রান্ত অরাজক পৃথিবী, সেই অরাজক পৃথিবী থেকে যে পৃথিবীকে নচিকেতা আসলে দেখতে চায়, রাজশ্রী এখানে একটা প্রতীক মাত্র। হ্যাঁ থ্যাংক ইউ, ঠিক খুব সুন্দরভাবে বলেছো। এখানে বলছি রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়া, মানে সেটা লার্জার দ্যান লাইফ বানাচ্ছি রাজশ্রীকে, মানে লার্জার, মানে রাজশ্রী মানে তার কল্পনা চূড়ান্ত জায়গায় নিয়ে যাচ্ছে। মানুষকে আমি একটু ভাবতে শেখাচ্ছি, আসলে যদি ভালোই বাসো কাউকে, এই ভালোবাসো না একটু। রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়, রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায়, বাড়লো সিগারেটের দাম, 10 রুপের 10 শুক্রাম, বাড়লো সিগারেটের দাম, 10 রুপের 10 শুক্রাম। রাজশ্রী তোমার জন্য ওঠে সূর্য, চাঁদ ডুবে যায়, রাজশ্রী 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 তোমার জন্য, রাজশ্রী 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 তোমার জন্য ওঠে সূর্য, চাঁদ ডুবে যায়। একটা অসম্ভবের গান, একটা অসম্ভবের কথা আমি সম্ভব হওয়ার কথা বলছি রাজশ্রীর হাত ধরে, বা রাজশ্রী বলে কোনো একজন মানব বা মানবী, তার হাত ধরে আমি একটা এমন কথা বলছি যে পৃথিবীটা এরকমও হয়ে যেতে পারতো যদি তুমি রাজশ্রীকে এভাবে ভালোবাসতে বা রাজশ্রীকে এভাবে দেখতে। প্রতিবাদের গানের চেহারা একরকম হয় না সব। না প্রতিবাদ মানে প্রত্যেক দিনকে চুন চুন লাগিয়ে এখানে জনগণতান্ত্রিক বিপ্লব লিখতে হবে নাকি? এই অদ্ভুত কথা, প্রতিবাদের নানা ফর্ম আছে। নীলাঞ্জনা পার্ট 3 ধর, দুলছে হাওয়ায় নানা ফুলের নয়, দক্ষিণা বাতাসে এ রাগ পাশে সময় কোলা বারান্দায় এ নির্জনতায়, সিলিংয়ের বন্ধনে মাটির ব্যবধানে দুলছে স্খলিত বসনা, নীলাঞ্জনা 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 নীলাঞ্জনা। সুইসাইড আসেনি বাংলা গানে, প্রেমিকার সুইসাইড, যাকে আমি ভালোবাসি, যাকে আমি পাইনি, যাকে পাওয়ার ইচ্ছে ছিল, সেই পাওয়াটার মৃত্যু ঘটেছে। এইবার আমি সেই ডিস্টেন্স থেকে ছবিটা দেখছি, ইভ্যালুয়েট করুন। তুমি একটু আগে বললে যে সলিল চৌধুরী, তারপরে গৌতম চট্টোপাধ্যায়, তারপরে নচিকেতা আর কি। এবার মানে এরা এই যুদ্ধ সামলে এসছে, আর তারপরে আমি এসছি, আর থার্ড লোকটা হচ্ছে আমি তোমাকে একটু বলবো যে বেসিক্যালি সলিল চৌধুরী যখন এসছিলেন, বা সলিল চৌধুরী তখন গণনাট্য বলে একটা
গোটা ভারতবর্ষ জুড়ে একটা বড় একটা অর্গানাইজেশন ছিল আইপিটিএ। তো সেই আইপিটিএর হাত ধরে কিন্তু বেশি, এবং আইপিটিএর ছাতার নিচে সলিল চৌধুরী, এবং তারপরে বিমল রায়, তারপরে দো বিঘা জমিন, তারপরে ফিল্ম, তারপরে লতা মঙ্গেশকর, তারপরে রাজ কাপুর, তারপরে সলিল চৌধুরী। তো তারপরে তুমি গৌতম চট্টোপাধ্যায়ের কথা বললে। গৌতম চট্টোপাধ্যায় অনেক আগে মহিনের ঘোড়াগুলি বলে একটা দল বানিয়েছিলেন, সেই গান চলেই নি তখন। এবং মহিনের ঘোড়াগুলি যখন বেরোলো আর কি অ্যালবাম হয়ে, আবার বছর 20 বাদে বলে যেটা বেরোলো, সেটা কিন্তু আমার অ্যালবাম বেরোনোর 3 বছর বাদে, এই বেশ ভালো আছি বেরোনোর পরে হয়েছে। এবং আমার কাছে আশা অডিও, যে আশা অডিও থেকে বেসিক্যালি বেরিয়েছিল অ্যালবামটা, আশা অডিও আমার কাছে এসেছিল আমার সাথে কাজ করতে, ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল আমার দিব্যেন্দু, আমার মনে আছে নাম, মহুয়া মারা গেছে। তো তাই বলেছিলাম আমি এইচএমির বাইরে কাজ করব না, অন্য কাউকে নিয়ে কাজ করবো। ওরা এই কাজ করতে করতে এবার তারপর গৌতম চট্টোপাধ্যায় এসেছিল। গৌতম দাও কিন্তু বেসিক্যালি গৌতম দাকে অ্যাকচুয়ালি পপুলার করেছিলাম আমরা, কারণ নচিকেতা সোর্স কি, কোন জায়গা থেকে নচিকেতা কী গান লিখেছে, তুমি ইন্টারভিউ করেছিলে তখন, তুই যখন যে কাগজে কাজ করতে তখন ওখানে আমাকে নিয়ে প্রচুর লেখা হয়েছিল যে নচিকেতা। অ্যাকচুয়ালি আমি তখন গৌতম চট্টোপাধ্যায়ের নাম বলেছিলাম, নগর ফিলামেলের নাম বলেছিলাম। তো হ্যাঁ, নগর ফিলামেল তখন হতো আর কি, নগর ফিলামেল ও আরও সব লোকজন ছিল। তো এই কাজগুলো এবার তুমি বললে যে নচিকেতা তিন নম্বর লোক। নচিকেতা যদি 1 নম্বরই না হতো তাহলে এই লোকগুলো পরবর্তীকালে কি পরিচয় পেত? আমার পেছনে কে ছিল? আমি কিন্তু একা করেছি পুরো কাজটা। নচিকেতা যেটা বলতে চাইছে সেটা খুব স্পষ্ট আমার কাছে। নচিকেতা বলতে চাইছে আইপিটিএ যখন বোম্বাই ইন্ডাস্ট্রিকে ডমিনেট করে, ঠিক সলিল চৌধুরী আইপিটিএর এই ব্যাকআপ না পেলে সে এই লেভেলের জনপ্রিয়তা হতে পারতেন কিনা সন্দেহ আছে। গৌতম চট্টোপাধ্যায় সম্পর্কেও ঠিক একই কথা। আজকে টেলিফোন পার্ক স্ট্রিটের ডিস্কো থেকে বাজে, বাচ্চা ছেলেমেয়েরা নাচে, কিন্তু সেই আমলে কি সেই জনপ্রিয়তা ছিল? মোটেই। পরবর্তীকালে তাকে একটা ব্যাকআপ দিতে হয়েছে, একটা ব্যাকআপের প্রয়োজন হয়েছে। হয়তো সেটা গৌতম দার মৃত্যুর পরে সেই ব্যাকআপ হয়েছে। না, তারও আগে হয়েছে। তারও আগে গৌতম বেঁচে থাকা কালীনই আমরা গৌতম দাকে নিয়ে বলা যখন শুরু করলাম তখন গৌতম দাকে লোকে চিনছে। গৌতম দা জিনিয়াস, আমার বলার অপেক্ষা রাখে না, সেটা কথা নয়। যদি তুমি ব্যবসায়িক দিক থেকে ভাবো, নামের কি জায়গা থেকে ভাবো, এই বেশ ভালো আছি যদি তৈরি না হতো, এই বেশ ভালো আছি বলে অ্যালবামটা যদি তৈরি না হতো, তাহলে বাংলা গানই হতো না। এই বেশ ভালো আছি অ্যালবামটা তৈরি না হলে আর বাংলা গানই হতো না, বাংলা গান হতো না। আর এখনো যারা গান গেয়ে বেড়াচ্ছে তাদের প্রত্যেক দিন কুর্নিশ করা উচিত এই অ্যালবামটাকে, আমাকে করার দরকার নেই। এখনো যারা বাংলা গান গেয়ে বেড়াচ্ছে, বাংলা গানে করে গান গেয়ে পাড়ায় ফাংশন করে রোজগার করে বেড়াচ্ছে, তাদের এই অ্যালবামটাকে স্যালুট করা উচিত। কারণ নাম আমরা উচ্চারণ করব না। আজ যে ক্রেজ চলছে, যারা কিশোর কুমার, মোহাম্মদ রফির থেকেও বড় বলে একজন তরুণ গায়ককে মাথায় তুলছেন, তার গাওয়া দুটো সুরের মধ্যে পার্থক্য বলুন। এক, ঠিক ওই অ দিয়েই শুরু, হ্যাঁ, এর বেশি বলবো না, স্বরবর্ণের অ দিয়ে শুরু। আমাদের এখানে একজন গায়ক আছেন, কিছু ফিল্ম ডিরেক্টরদের পৃষ্ঠপোষক করা এক গায়ক। তার গান, আমি গানের কিছুই বুঝি না, কিন্তু মূলত বেসুরো থেকে। না আসলে দেখো, আমি তোমায় বলছি যে বেসিক্যালি আমাকে যদি তুমি এখন আমাকে মানে আমি আমার কথা বলছি না, বলছি আমার প্রজন্মের লোক যারা, আমরা অন্তত, আমি আমার কথা যদি বলি আর কি, আমি অন্তত 1 লক্ষ গান শুনেছি। 1 লক্ষ গান তো আমি রেজিস্টার করিনি, এত গান হয়তো আমার মাথা নেই। আমি 50,000 গান কিন্তু এক্ষুনি গেয়ে দিতে পারি, যদি তোমার ক্যামেরার রিল থাকে
তোমার ব্যাটারি যদি ফুল থাকে তাই 50,000 গান শুনিয়ে দেবো। এরা গান বাজনা না শুনে গাইতে এসছেন, এমনও নয় যে গান বাজনা শোনেননি তাই খুব খেয়াল শুনেছেন, সেটাও শোনেননি। হ্যাঁ, প্রচুর তাল বুঝেছেন, তাও বোঝেননি, কিছুই বোঝেননি। এদের লিরিকের একটা বৈশিষ্ট্য আছে, চল তোকে নিয়ে একটুখানি বসন্তের উৎসবে যাই, আবার বসন্ত এসে গেল, বৃষ্টি চলে গেল, এই হচ্ছে গান। হ্যাঁ, সেটা হিট কি করে হিট হচ্ছে, কেন হিট হচ্ছে আমরা জানি, ও আমাদের জানা আছে, ঠিক আছে। আমি আপনাকে একটু ধরছি ভাই, বলো। আপনি বললাম এই কারণে, হ্যাঁ হ্যাঁ, সম্মান দিতে আর কি। নচিকেতাকে একটু সম্মান দিচ্ছে। একটু নচিকেতা খাস। আপনি যদি এতই বড় হবেন ভাই, তাহলে হিন্দি গানে আপনাকে পাওয়া গেল না কেন?